কল্পনা করে নিন দুজন মানুষ কথা বলছে। একজন মানুষ সে অনেক বেশি বুদ্ধিমান, অনেক ইন্টেলিজেন্ট, তার জীবনের এক্সপেরিয়েন্স অনেক বেশি। অন্য আরেকজন মানুষ সে তুলনামূলকভাবে কম বুদ্ধিমান, কম ইন্টেলিজেন্ট এবং তার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা অনেক কম, অথবা হতে পারে সেই আরেকজন মানুষের তুলনায় মূর্খ বা স্টুপিড। তখন যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে কথা বলবে তখন তাদের মধ্যে তর্ক বিতর্ক হওয়া, ঝগড়া হওয়া, আর্গুমেন্ট হওয়া এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা আমাদের জীবনে বারবার উঠে আসে। একজন মানুষ সে তার অফিসের বসের সাথে বা অফিসের বস তার এমপ্লয়ের সঙ্গে যখন কথা বলে তখন এই ধরনের ঘটনা ঘটে। কখনো কখনো হাজব্যান্ড ওয়াইফ তারা যখন একে অপরের সঙ্গে কথা বলে তখন এইরকম ঘটনা ঘটে। যখন প্যারেন্টস তার ছেলে মেয়েকে কোনো একটা জিনিস বোঝানোর চেষ্টা করে যে এই স্কুলে যেতে হবে বা এই জিনিসটা পড়াশোনা করতে হবে বা এটা খুব গুরুত্বপূর্ণ, তখন ছেলেমেয়েরা সেই কথাটাকে গুরুত্বই দেয় না, ইম্পর্টেন্সই দেয় না। তো এই জিনিসটা বারবার আমাদের লাইফে উঠে আসে। একজন মানুষ অন্য একজন মানুষের মাথার মধ্যে কোনো একটা থট, কোনো একটা আইডিয়া, কোনো একটা ফিলিংস বা কোনো একটা এক্সপেরিয়েন্সকে ট্রান্সফার করার চেষ্টা করছে, কমিউনিকেট করার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে সেই কমিউনিকেশনটা হচ্ছে না, মাঝখানে কোথাও আটকে যাচ্ছে এবং যার ফলে একজন আরেকজনের সঙ্গে তর্ক বিতর্ক এবং ধীরে ধীরে সেই জিনিসটা অত্যন্ত একটা কুৎসিত এবং অত্যন্ত বাজে পরিস্থিতির সৃষ্টি করে। কিভাবে আমরা এই তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, কিভাবে আমরা আমাদের থটস, আমাদের ফিলিংস, আমাদের আইডিয়াসকে অন্য মানুষের মাইন্ডে ট্রান্সফার করতে পারি, তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। যদি আমরা এই স্কিলটা একবার শিখে নিই, যখন আমরা এই জিনিসটা একবার বুঝে যাব, তারপর আমরা শুধুমাত্র আমাদের জীবনের অনেক সম্পর্ককে রক্ষা করতে পারবো তাই নয়, বরং আমাদের সময়, আমাদের অ্যাটেনশনকেও রক্ষা করতে পারবো। অনেক অনেক কনভারসেশন আমরা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সেই যে কনভারসেশন তার উপরে নির্ভর করে আমরা একটা সম্পর্ককে তৈরি করতে পারবো। শুধু তাই নয়, আমরা আমাদের অনেক যে সমস্ত কনভারসেশনগুলো নষ্ট হয়ে যেতে পারতো বা যেগুলো ব্যর্থ হয়ে যেতে পারতো সেগুলোকে আমরা রক্ষা করতে পারবো, আমরা আমাদের সময়কে বাঁচাতে পারবো। তো কিভাবে আমরা সেই তর্ক বিতর্ক থেকে বেরিয়ে এসে আমরা আমাদের থটস বা ফিলিংসকে অন্য মানুষের মনে পরিচালনা করে দিতে পারি, সঞ্চারণ করতে পারি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে জানবো। আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। পয়েন্ট নাম্বার 1, অ্যাডাম গ্র্যান্ট বলে একজন রাইটার আছে। তো তিনি একটা নতুন একটা জব, একটা প্রফেশন মানে জয়েন করেছেন, যেখানে একটা কোম্পানিতে কিছু এমপ্লয়িজ আছে। তো তাদের কাছে অ্যাডাম গ্র্যান্ট গিয়ে সেই জিনিসটা বলার চেষ্টা করছে যে কিভাবে এমপ্লয়ীদেরকে আমরা ভালো ভালো যারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছে, যারা ভালো জায়গা থেকে পড়াশুনো করেছে, তাদেরকে আমরা নতুন কোম্পানিতে আমাদের কোম্পানিতে কি করে আমরা জয়েন করাতে পারি। এই জিনিসটা রিসার্চ করার জন্য অ্যাডাম গ্র্যান্ট একটা কোম্পানিতে গেছে এবং সেখানে সে লেকচার দিচ্ছে এই টপিকে। সেই কোম্পানির লোকজনদেরকে বোঝাচ্ছে যে কি করলে তোমাদের কোম্পানিতে সব থেকে বেস্ট এমপ্লয়িরা থাকবে, অনেক সময় ধরে থাকবে। ঠিক আছে, তো অ্যাডাম গ্র্যান্ট একটা প্রেজেন্টেশন দেখাচ্ছে, দেখিয়ে সবাইকে এক্সপ্লেন করছে যে কিভাবে এটা করা সম্ভব। তো হঠাৎ করে তাদের মধ্যে থেকে একজন বললো, আরে এটা কি বকওয়াস ফালতু কথা বলছে, জাস্ট অন্য কোম্পানিটা যা স্যালারি দিচ্ছে তার থেকে বেশি টাকা দিয়ে দাও, তাহলে এমনি সবাই থেকে যাবে। ঠিক আছে, তখন অ্যাডাম গ্র্যান্ট যে একজন রাইটার, তিনি বললেন যে জিনিসটা এতটা সহজ নয়, মানে অন্যদেরকে এমপ্লয়ীদেরকে যদি আমরা বেশি টাকা দিয়ে দিই তাহলে যে তারা থাকবে এমনটা কোনো মানে নেই। ঠিক আছে, অনেক রিসার্চ, অনেক ডেটা, ঠিক আছে, সেই ডেটাগুলোকে দেখে সেগুলোকে রিসার্চ করে তারপর কিছু সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তো অ্যাডাম গ্র্যান্ট অনেক দিন ধরে এই টপিকটার উপরে রিসার্চ করে সেই সিদ্ধান্তে পৌঁছেছে। সেখানে টোটাল 26টা পয়েন্ট অ্যাডাম গ্র্যান্ট তৈরি করেছে যে কি কি জিনিস থাকলে কোম্পানির মধ্যে তাহলে এমপ্লয়িরা, যারা ভালো এমপ্লয়িজ, তারা আমাদের কোম্পানিতে অনেক দিন ধরে স্টে করবে, তারা কোম্পানি ছেড়ে দিয়ে চলে যাবে না। ঠিক আছে, কিন্তু অন্য একজন মানুষ যে এই টপিকটার উপরে এক্সপার্ট নয় এবং সেই জন্য সে অ্যাডাম গ্র্যান্টকে ডেকে নিয়েছে তার কোম্পানিতে এই বিষয়ে রিসার্চ করার জন্য। সে বলে দিল এটাতে আবার কি আছে, এমন কি জিনিস আছে এটার মধ্যে যে অনেক বেশি টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। তো অ্যাডাম গ্র্যান্ট এটা শুনে খুব রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো এইখানে প্রথম অ্যাডাম গ্র্যান্টের মনে হলো এই যে আমি যে এত রিসার্চ করলাম, যে আমি যে ধারণাগুলো তৈরি করলাম, 26টা যে পয়েন্ট, সেগুলো যে কতটা ডেটা, কতটা রিসার্চ করার পর অনেক কোম্পানিতে গিয়ে সেই সমস্ত এমপ্লয়ীদের সঙ্গে কথা বলে, তাদের কাছে জিজ্ঞাসা করে, তাদের সেগুলো নোটস বানিয়ে সেগুলোকে অর্গানাইজ করে তাদের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে বার করা, আর সেই জিনিসটার যে এক্সপেরিয়েন্স সেটা এই লোকটা বুঝলোই না। এবং আমাকে এই কাজটার জন্য ডেকে আনা হয়েছে, আমাকে এটার জন্য টাকা দিয়েছে এই কোম্পানি, কিন্তু আমার কথাই শুনছে না। ঠিক আছে, এই কেমন অদ্ভুত বিষয়। তো তখন তার মাথায় প্রথম খেয়াল আসলো যে কোনো একটা আইডিয়াকে, কোনো একটা ধারণাকে, কোনো ফিলিংসকে বা কোনো একটা বিষয়কে আমরা একজনের মাথা থেকে অন্য একজনের মাথায় ট্রান্সফার করার সময় কেন এত বেশি তর্ক বিতর্ক হয়, কেন এই প্রবলেমটা তৈরি হয়। যেমন ফর এক্সাম্পল টিসিএস কোম্পানিতে কিন্তু স্যালারি অনেক বেশি নয়। ঠিক আছে, এটা একটা আইটি সেক্টরের কোম্পানি। অনেক বেশি স্যালারি না হওয়ার পরেও যারা একবার এখানে জব করতে যায় তারা এই কোম্পানিটা ছাড়তে চায় না। কেন? কারণ এখানকার জব যে কালচারটা সেটা এমনই। গুগলের মতো বড় বড় কোম্পানিরা সেই জন্য কি করে, তাদের এমপ্লয়ীদেরকে
তার মানে যেখানে অফিস সেখানে জিম, সেখানে একটা কফি শপ, সেখানে একটা গার্ডেন, মানে অনেক জিনিস বানিয়ে রাখে। কেন? কারণ একটা লেভেল পর্যন্ত যখন এমপ্লয়িরা টাকা পেয়ে যায়, মানে সার্ভাইভ করার মতো, ফর এক্সাম্পল থাকা খাওয়া সব কিছু চলাফেরা সব, মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড ইত্যাদি ইত্যাদি, তারপরের স্টেজে টাকার জন্য তারা আর কাজ করতে চায় না, তারা একটা ভালো একটা সেটা সুন্দর জায়গা খুঁজতে চায়। ঠিক আছে, তো অনেক বেশি টাকা দিলে যদি বস তাকে ডিসরেসপেক্ট করে বা তাকে যদি সবসময় খিটখিট করতে থাকে, উল্টোপাল্টা কথা বলতে থাকে, তাহলে সে সেখানে কাজ করবে না মোটেই এমপ্লয়িরা। এই জিনিসটা অ্যাডাম গ্র্যান্ট খুব ভালো করে রিয়েলাইজ করেছে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে। তো যখন অ্যাডাম গ্র্যান্ট সেটা বলার চেষ্টা করলো, তখন সেই অন্য একজন যারা ওখানে বসেছিল, যারা সেই লেকচারটা শুনছিল, তাদের মধ্যে একজন বলল যে আরে এসব কিছুই নয়। তখন অ্যাডাম গ্র্যান্ট বলল ঠিক আছে, আপনি আপনার কোম্পানির ডেটা দেখে নিন, আপনার কোম্পানির আমি 100 জন 150 জনের সঙ্গে কথা বলেছি, তারা কি বলছে, তারা আপনার এখানেই কাজ করতে চায় না এবং তারা অলরেডি ওভারপেইড, অর্থাৎ অন্য কোম্পানিতে যে টাকা দেওয়া হচ্ছে তার থেকে বেশি টাকা এখানে পেয়ে গেছে, তো আপনি সেটা দেখে নিন। তো বলছে না না এসব কিছু হয় না। তো এই যে তর্ক বিতর্ক হচ্ছে, তো অ্যাডাম গ্র্যান্ট এরপর এটা রিয়েলাইজ করলো যে যে কোনো কনভারসেশন দুই রকমের কনফ্লিক্ট তৈরি হয়, যেটা আমাদের পয়েন্ট নাম্বার 2। সেটা কি? একটা হচ্ছে টাস্ক কনফ্লিক্ট আর একটা হচ্ছে কি রিলেশনশিপ কনফ্লিক্ট। নাও টাস্ক কনফ্লিক্ট মানে কি? টাস্ক কনফ্লিক্ট মানে হলো যখন আমরা কোনো একটা বিষয়বস্তু নিয়ে কথা বলছি এবং সেই বিষয়বস্তু নিয়ে কথা বলার সময় একটা কনফ্লিক্ট হচ্ছে। কেউ হয়তো বললো ফর এক্সাম্পল যে রেভেনেন্ট বলে একটা সিনেমা আছে, যে সিনেমাটা খুব সুন্দর খুব ভালো, কিন্তু অন্য একজন বললো না ওই সিনেমাটা একদম বেকার, ওটা তো জাস্ট এমনি অস্কার দিয়ে দেওয়া হয়েছে, সিনেমাটা অ্যাকচুয়ালি মোটেই ভালো নয়। ঠিক আছে, তো এটা কি একটা টাস্ক কনফ্লিক্ট, অর্থাৎ একটা বিষয়বস্তু সম্পর্কে এই একটা কনফ্লিক্ট। কেউ হয়তো বললো যে অমুক পার্টি অনেক বেশি ভালো অন্য পার্টির তুলনায়, তো আমাদের এই পার্টিকে ভোট দেওয়া উচিত, কিন্তু অন্য আরেকজন বললো না যে এই পার্টিটা ভালো নয় কারণ এতে এই এই ফ্লস আছে, এই এই জিনিসগুলো ভুল আছে, তো আমাদের এই পার্টিকে ভোট দেওয়া উচিত না। এটা কি টাস্ক কনফ্লিক্ট। এরকম টাস্ক কনফ্লিক্ট সবসময় হতে থাকে। আরেকটা হচ্ছে কি রিলেশনশিপ কনফ্লিক্ট, যে তুই খারাপ, তুই কিছু জানিস না, তুই আমার থেকে বেশি বুঝিস। ঠিক আছে, অন্য একজন বললো হ্যাঁ তুই তো সব জেনে বসে আছিস, তুই তো একগাদা জিনিস জানিস। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে রিলেশনশিপ কনফ্লিক্ট। অর্থাৎ যখনই আমরা কনভারসেশনে থাকি, প্রথমে সেটা একটা টাস্ক কনফ্লিক্ট থাকে, তারপর ধীরে ধীরে সেই কনফ্লিক্টটা পাল্টাতে পাল্টাতে একটা রিলেশনশিপ কনফ্লিক্টে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ প্রথমে আমরা যখন কথা বলা শুরু করি, একটা আর্গুমেন্ট স্টার্ট হয়, যখন দুজন মানুষ একে অপরের সাথে তর্ক বিতর্ক শুরু করে, তখন সেটা সবসময় টাস্ক কনফ্লিক্ট থাকে, সেখানে একটা কোনো বিষয়বস্তু নিয়ে তর্ক বিতর্ক হয়। তারপর সেটা ধীরে ধীরে কনভার্ট হয়ে যায় কি একটা রিলেশনশিপ কনফ্লিক্টে, যেখানে মানুষ একে অপরের ক্যারেক্টার সম্পর্কে কথা বলতে শুরু করে দেয়, যে তোর চরিত্র ভালো না, তুই খারাপ, বা তুই চোর, বা তুই কিছু জানিস না, তুই অশিক্ষিত। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এবং অনেক সময় একে অপরকে গালিগালাজও করতে শুরু করে দেয়, পলিটিশিয়ানরা যেমন করে আর কি। ঠিক আছে, এটা হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। তো আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কনভারসেশন বা যে কোনো একটা আর্গুমেন্ট সবসময় একটা মোশনে থাকে, খারাপ অবস্থা থেকে ধীরে 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 আরো অনেক অনেক চরমতম খারাপ অবস্থার দিকে পৌঁছে যায়। যেখানে আমাদেরকে জানতে হবে আমাদের পয়েন্ট নাম্বার 3। না, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কি হায়ারার্কি অফ ডিসএগ্রিমেন্ট। কম্পিউটার সায়েন্টিস্ট পল গ্রাহাম বলে একজন কম্পিউটার সায়েন্টিস্ট, তিনি একটা হায়ারার্কি অফ ডিসএগ্রিমেন্ট তৈরি করেন। তিনি দেখান একটা পিরামিডের মতো, এই যে টাস্ক কনফ্লিক্ট থেকে আমরা রিলেশনশিপ কনফ্লিক্টে পৌঁছাচ্ছি, সেটাতে 7টা ডিফারেন্ট স্টেজেস আছে। সেই 7টা ডিফারেন্ট স্টেজের মাধ্যমে সেটা একটা রিলেশনশিপ কনফ্লিক্টে এসে পৌঁছায় এবং একে অপরের চরিত্র বা ক্যারেক্টার সম্পর্কে কথা বলতে শুরু করে দেয়, এবং সেখানে গিয়ে তারা একে অপরকে ঘৃণা করতে শুরু করে দেয়। এবং অনেক রিলেশনশিপ এরকম দেখা গেছে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হোক, বা বসের সাথে এমপ্লয় হোক, বা প্যারেন্টসের সাথে চিলড্রেনদের রিলেশনশিপ হোক, বা দুজন বন্ধুর মধ্যে রিলেশনশিপ হোক, যখন বারবার করে এটা রিপিট হতে থাকে, একটা টাস্ক কনফ্লিক্ট একটা বারবার একটা রিলেশনশিপ কনফ্লিক্টে পৌঁছাতে থাকে বিভিন্ন কনভারসেশনে বিভিন্ন সময়, তারপর ধীরে ধীরে গিয়ে সে একে অপরকে ঘৃণা করতে শুরু করে দেয় একটা থ্রু রিপিটেশনের থ্রুতে, এবং তখন তারা কি করে একে অপরকে একদম দুচোখকে অপছন্দ করতে শুরু করে দেয়। কিন্তু এটা স্টার্ট হয়েছিল কেন? একদম টাস্ক কনফ্লিক্ট থেকে, যেখানে তারা হয়তো অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিল, একে অপরের মাথায় কোনো একটা ফিলিংস বা কোনো একটা ধারণাকে কমিউনিকেট করতে চেয়েছিল, যেটা হয়তো কমিউনিকেট করার মাধ্যমে দুজনে এনরিচ হতে পারতো, দুজনে আরো বেশি এডুকেটেড হতে পারতো, দুজনে তাদের মাইন্ডটাকে একটু বেশি করে এক্সপ্যান্ড করতে পারতো আরো বেশি। কিন্তু সেই ভালো একটা অপরচুনিটি সেটা মিসড হয়ে গেল। শুধু তাই নয়, সেখান থেকে আরো একটা খারাপ সিচুয়েশনও তৈরি হয়ে গেল। তো পল গ্রাহাম যে একজন কম্পিউটার সায়েন্টিস্ট, তিনি রিসার্চের মাধ্যমে এটা দেখান যে 7টা ডিফারেন্ট স্টেজেস আছে যে কোনো আর্গুমেন্টের, এবং সেই 7টা স্টেজের মধ্যে দিয়ে প্রত্যেকটা আর্গুমেন্ট যায় এবং শেষমেশ একটা রিলেশনশিপ কনফ্লিক্টে কনভার্ট হয়ে যায়। ওকে, তো আজকের ভিডিওতে আমরা সেই 7টা ডিফারেন্ট স্টেজেস সম্পর্কে জানবো, এবং কিভাবে আমরা সেই স্টেজের মধ্যে দিয়ে ফল ডাউন বা নিচের দিকে না চলে গিয়ে আমরা কিভাবে সেই জিনিসটাকে কমিউনিকেট করতে পারি প্রপার ওয়েতে, তার কি উপায় আছে সেটা সম্পর্কেও আমরা জানবো। এই যে হায়ারার্কি অফ ডিসএগ্রিমেন্ট, এই হায়ারার্কি অফ ডিসএগ্রিমেন্টের প্রথম যে স্টেজটা পিরামিডের একদম টপে যেটা থাকে, সেটাকে বলা হয় রিফিউটিং দ্য সেন্ট্রাল পয়েন্ট।
অর্থাৎ ধরো যে দুজন বন্ধু তারা কথা বলছে, একজন বন্ধু বললো যে চল আমরা একটা জাপানিজ সিনেমা আছে যার নাম ক্যাসেল ইন দ্য স্কাই, এটা একটা কার্টুনের সিনেমা, কিন্তু সিনেমাটা অনেক শিক্ষামূলক আর খুব ভালো সিনেমা, চল আমরা আজকে এই সিনেমাটা দেখি। তো অন্য একজন বন্ধু সে তখন কি বলবে যে না এটা একটা জাপানিজ বিদেশি সিনেমা, কার্টুনের ফালতু সিনেমা, আমরা দেখবো না এই সিনেমাটা। অর্থাৎ প্রথমেই কি যে সেন্ট্রাল যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে খণ্ডন করে দেওয়া যে না এই সিনেমাটা ভালো না, এটা বিদেশি সিনেমা, এটা মানে এটা ভালো না, আমরা এই সিনেমাটা দেখবো না। প্রধান যে বিষয়টা সেটাকে খণ্ডন করে দেওয়া, এটাকেই বলা হচ্ছে কি প্রথম স্টেজ, রিফিউটিং দ্য সেন্ট্রাল স্টেজ। অর্থাৎ আমরা কনভারসেশনটা শুরুই করি একটা কন্ট্রাডিকশন দিয়ে, একটা আর্গুমেন্ট দিয়ে। সেকেন্ড স্টেজ, এর থেকে তারপরে এটা নিচে নেমে আসবে আর একটা স্টেজ, সেটা হচ্ছে কি রিফিউটেশন। অর্থাৎ এবার দুজন বন্ধু তারা যখন কনভারসেশন করবে তখন তারা কি বলছে, তারা একে অপরকে বিভিন্ন কোটেশনের থ্রুতে প্রমাণ দেখাবে। যারে আগের দিন কিন্তু আমরা সে আগে একবার একটা কার্টুনের সিনেমা দেখেছিলাম, সেটা তো কি ফালতু সিনেমা, বাজে সিনেমা ছিল, এটাও নিশ্চয়ই ওরকম সিনেমা হবে। অথবা আগে আমরা একটা বিদেশি সিনেমা দেখেছিলাম, বা ওই একটা বন্ধু সে আমাদেরকে বলছিল না ও একটা কি সিনেমার কথা, সে তো এটা একদম ফালতু সিনেমা হয়েছিল, ওটা ভালো নয়। অর্থাৎ কি অন্য একজন মানুষের কোনো একটা কোটেশন বা কোনো একটা জিনিস তুলে এনে দেখানো যে এই জিনিসটা কেন ভুল, কেন সঠিক নয়। এটার পর এটা আরও একটা স্টেজ নিচে নেমে চলে আসবে, সেখানে হচ্ছে কি কাউন্টার আর্গুমেন্ট। কাউন্টার আর্গুমেন্ট মানে হচ্ছে যেখানে এবার একে অপরকে যুক্তি এবং তর্কের সাহায্যে, প্রমাণের সাহায্যে বোঝানোর চেষ্টা করবে কেন তাদের পয়েন্টটা সঠিক। এবার একজন বলতে শুরু করলো যে ধরা যাক কেন এই জিনিসটা মানে এই সিনেমাটা দেখবো না, কারণ এটা হচ্ছে বিদেশি সিনেমা, বা এটা বিদেশি সিনেমা ভালো হয় না, আমাদের কালচারের সাথে ম্যাচ করে না, অথবা এটা যদি আমরা বুঝতে না পারি, অথবা এটা কার্টুনের সিনেমা, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যুক্তি এবং বিভিন্ন প্রমাণ এনে দেখাবে যে অমুক একটা তো বিদেশি সিনেমা আছে সেটা ভালো না, তার মানে এই সব বিদেশি সিনেমাই ভালো না, জাপানিজ সিনেমাগুলো না এইরকমই হয়, তাহলে এই সিনেমাটা দেখার দরকার নেই, অথবা এরকম। তো একে অপরকে কি মানে একটা কাউন্টার আর্গুমেন্টের সাহায্যে যে জিনিসটা বলবে তার উল্টো মানে কাউন্টার আর্গুমেন্টের সাহায্যে সেটা দেখাবে। এরপর এটা আরও একটা স্টেজ নিচে নেমে চলে আসে, এবং এই স্টেজটাকে বলা হয় কি কন্ট্রাডিকশন, না কন্ট্রাডিক্ট করা। অর্থাৎ একজন বলছে না এই সিনেমাটা খুব ভালো, বা অন্যজন বলবে মানে ঠিক তার উল্টো পয়েন্টটা, মানে পুরো জিনিসটাকে কন্ট্রাডিকশন, মানে কথায় কথায় একটা কন্ট্রাডিকশন হতে থাকবে আর কি প্রত্যেকটা স্টেজে, ঠিক আছে। এবার এই কন্ট্রাডিকশনের জন্য তারা কি করবে, প্রমাণ নিয়ে আসবে, মানে যাতে করে কোনো মানে এমন একটা কতগুলো প্রমাণ নিয়ে আসবে যেগুলো অ্যাকচুয়ালি প্রমাণই নয়, ঠিক আছে, যেগুলো অ্যাকচুয়ালি সঠিক তথ্য নয়, এমন সঠিক তথ্য নিয়ে এসে একে অপরকে কন্ট্রাডিক্ট করতে শুরু করবে। এবং এই যে স্টেজ এর পরে চলে আসবে এটা আরও একটা খারাপ স্তরে, সেটা হচ্ছে কি রেসপন্সিং টু দ্য টোন। এবার আর একে অপরকে তারা মানে কন্ট্রাডিকশন বা হচ্ছে যে বিষয়বস্তু সেটা নিয়ে আর কথা বলবে না, এবার বলবে কি দেখ তুই কীরকমভাবে কথা বলছিস আমার সাথে, ঠিক আছে, তো তোর কথা বলার ধরনটা কিন্তু ঠিক লাগছে না, ঠিক আছে, এরকম মানে এবার একে অপরকে টোন নিয়ে কথা বলতে শুরু করে দেবে যে তুমি এইরকমভাবে কেন কথা বলছো, বা তুই এরকমভাবে কেন কথা বলছিস, ঠিক আছে, তুই এরকম। এরপরে এই রেসপন্সিং টু দ্য টোনের থেকে এটা আরও একটা স্টেজ নিচে নেমে চলে আসে, সেখানে কি এটাকে বলা হয় কি অ্যাড হোমিনেম। অর্থাৎ যেখানে একজন আরেকজনের কি করবে, তারা তাদের মানে যে অথরিটি বা তাদের যে পজিশন সেটাকে নিয়ে কথা বলবে। যদি অফিসের বসের সাথে এমপ্লয়ের কথা বলবে যে হ্যাঁ আপনি বস বলে কি আপনি মানে আমার ম্যানেজার বলে যা খুশি তাই বলতে পারেন নাকি, অর্থাৎ যে অথরিটি সেটাকে আমরা মানে প্রশ্ন করতে শুরু করে দিয়েছি। বা হাজব্যান্ড ওয়াইফের কথা হলে হ্যাঁ তুমি ঘর সামলাও বলে তুমি যা খুশি তাই বলবে, বা তুমি অফিস থেকে টাকা রোজগার করে আনছো বলে তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো নাকি, এরকম। অর্থাৎ একে অপরের পজিশন নিয়ে বা তাদের যে অথরিটি সেটা নিয়ে কথা বলতে শুরু করে দেবে। আচ্ছা তুই 10টা সিনেমা দেখে নিয়েছিস বলে তুই কি ভাবছিস তুই সব বুঝে গেছিস, ঠিক আছে। তো টোন থেকে এবার অথরিটিতে নেমে আসলো, এবার এই অথরিটি থেকে নেমে আসবে আরও একটা স্টেজ নিচে, এবার একে অপরের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলতে শুরু করে দেবে। ক্যারেক্টারিস্টিক্স মানে কি, হ্যাঁ তুই তো বেশি জানিস, ঠিক আছে, তো বা তোর মাথায় একদম বুদ্ধি নেই, ঠিক আছে, তুই একদম গাধা, ঠিক আছে, অথবা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ একে অপরের চরিত্র সেটাকে মানে বিভিন্ন খারাপ শব্দ দিয়ে তারা ডিসক্রাইব করবে। ইনফ্যাক্ট এই স্টেজে এসে যে 7 নম্বর যে স্টেজ, এখানে একে অপরকে গালিগালাজও করতে শুরু করে দেয় লোকজন, অন্যদের নাম নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে দেয়। তো একটা আর্গুমেন্ট সেটা কোথায় ছিল, কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা বিষয়, একটা টাস্ক কনফ্লিক্ট ছিল। এটা একটা সিনেমা দেখা নিয়ে হতে হবে, এটা আমি যে উদাহরণ দেওয়ার জন্য বললাম, বাট এটা যে কোনো টপিক নিয়েই হতে পারে, ঠিক আছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, এটা হচ্ছে অফিস এবং তার মানে অফিসের বস এবং তার এমপ্লয়ির মধ্যে হতে পারে, প্যারেন্টস এবং চিলড্রেন, এটা তো প্যারেন্টস এবং চিলড্রেনের মধ্যে সবসময় হয়। প্যারেন্টস চাই যে ছেলে মেয়ে ভালো করে পড়াশুনো করুক, বা ছেলে মেয়ের বাবা মার কথাকে কোনো পাত্তাই দেয় না, না পড়াশুনো করে কি হবে, ঠিক আছে, হ্যাঁ বাবা মা তো এরকম ফালতু বলতেই থাকে সবসময়, পড়াশুনো কর পড়াশুনো কর। তো তারা তাদের আইডিয়াটাকে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় যখন কনভার্ট করার চেষ্টা করে, তখন মাঝখানে একটা স্পেস দরকার হয়, সেই জিনিসটা না থাকার কারণে সেটা সবসময় বারবার ঘর্ষণ হতে হতে, কনফ্লিক্ট হতে হতে সেটা একটার পর একটা স্টেজ নিচে নামতে শুরু করে, এবং
সেটা একজনের সাথে আরেকজনের যে পারসেপশন, তাদের যে চরিত্র, সেটাকে খারাপ করে তোলে। একজনের চোখে আরেকজন মানুষ খারাপ হয়ে ওঠে। তো এই হচ্ছে 7 স্টেজেস অফ হায়ার, 7 মানে স্টেজেস অফ ডিসএগ্রিমেন্ট। আমাদের পয়েন্ট নাম্বার 5 হচ্ছে কি নিউ অ্যাপ্রোচ, অর্থাৎ কনভারসেশনের সময় আমরা নতুনভাবে যদি আমরা কথা বলতে চাই, অর্থাৎ তর্ক বিতর্ক যদি আমরা না করতে চাই, এটা ছাড়া অন্যরকমভাবে যদি আমরা কনভারসেশনটাকে তৈরি করতে চাই, তাহলে আমরা কী করতে পারি? অ্যাডাম গ্র্যান্টের আরও একটা উদাহরণ আছে যে তিনি একজন লেখক, তো তিনি একটা জায়গাতে একটা স্পিচ দিচ্ছিল, একটা সেমিনারের মধ্যে ছিল, যেখানে তিনি দেখাতে চেয়েছেন যে মোজার্ট এবং বিথোভেন দুজন খুব বড় একজন ক্লাসিক মিউজিশিয়ান, দুজনে আই থিঙ্ক জার্মান মিউজিশিয়ান, জার্মান থেকে সব কিছুই আছে, মিউজিশিয়ান, সায়েন্টিস্ট, ফিলোসফার, রাইটার, সব থেকে বেস্ট অফ জার্মান আর ফ্রান্স। ওকে, তো দুজন মিউজিশিয়ান, বিথোভেন আর হচ্ছে মোজার্ট। তো অ্যাডাম গ্র্যান্ট তার লেকচারের মধ্যে এটা বলছে যে এই দুজন মিউজিশিয়ান সব থেকে বেস্ট মিউজিশিয়ান, মানে একদম পুরো পৃথিবীর ইতিহাসে একদম সব থেকে শ্রেষ্ঠ দুজন মিউজিশিয়ান। অ্যাডাম গ্র্যান্ট এটা বলছে তার সেমিনারের মধ্যে যে এরা দুজনের বেস্ট এই কারণে নয় তাদের জন্ম থেকে কোনো একটা ট্যালেন্ট ছিল বা তারা একটা বিশেষ ক্ষমতার অধিকারী, বরঞ্চ তারা অনেক অনেক বেশি মিউজিক প্রডিউস করেছে, সেই জন্য তারা বেস্ট হয়েছে। অর্থাৎ সাধারণ একজন মিউজিশিয়ান সে হয়তো 100টা মিউজিক প্রডিউস করে বা 200টা মিউজিক প্রডিউস করে, কিন্তু সেখানে যারা দুজনে বেস্ট হয়েছে তারা হয়তো দেখা গেল 1000টা মিউজিক প্রডিউস করেছে। অর্থাৎ একই কাজ বারবার রিপিটেডলি করার ফলে তারা বেস্ট হয়ে উঠেছে, এমনটা নয় তাদের মধ্যে একটা বিশেষ কোনো একটা বৈশিষ্ট্য ছিল, তারা অনেক বেশি পরিমাণে করেছে, সেই জন্য তাদের মধ্যে থেকে কোনো একটা বা দুটো মিউজিক এমন উঠে এসছে যেটা এতটাই বেশি ভালো যে পুরো সভ্যতা তাদের তাদের মিউজিকের প্রশংসা করতে বাধ্য হয়েছে। এই জিনিসটা অ্যাডাম গ্র্যান্ট বলতে চেয়েছিল। কিন্তু যখন এরকম সে বললো যে তারা অ্যাকচুয়ালি সাধারণ মানুষ, তারা আর 5 জনের মতো নর্মাল, তারা জাস্ট অনেক অনেক বেশি পরিমাণে করেছে মিউজিক প্র্যাকটিস, সেই জন্য তারা এরকম হয়েছে। তো এই পয়েন্টটা যখনই একজন শুনলো পাবলিকদের মধ্যে থেকে সেমিনারে, তখন হ্যাঁ কী ভুলভাল বলছে আপনি, ঠিক আছে এরকম হয় নাকি, হ্যাঁ একজন দুজন মহান মিউজিশিয়ান তাদেরকে তুমি এইভাবে ছোটো করছো, তারা বেশি মিউজিক বানিয়েছে বলে তারা মহান হয়ে গেছে, ঠিক আছে ইত্যাদি ইত্যাদি বলে সে চিৎকার করতে শুরু করে দিল, ঠিক আছে, এবং আজে বাজে জিনিস বলতে শুরু করে দিল। তো অ্যাডাম গ্র্যান্ট তখন আর কি কিছু বললো না, ঠিক আছে। তো সেমিনার হয়ে গেছে, পরে তাদের সঙ্গে কথা বলতে শুরু করলো, এবং সেখানে এসে অ্যাডাম গ্র্যান্ট যখন সেই মানুষটার সঙ্গে যখন কথা বললো ব্যাক স্টেজে, তখন সে বললো যে দেখুন হতে পারে আমার রিসার্চটা ভুল, বা হতে পারে মানে এই জিনিসটার সাথে আপনি ডিসএগ্রি করেন, কিন্তু আপনি যেভাবে কথা বললেন, যেভাবে সবার সামনে মানে এইভাবে আপনি অ্যাপ্রোচটা করলেন, সেটা কি সঠিক? আমাদের কি এরকমভাবে কথা বলা উচিত? তখন লোকটা কথাটা কি গলার স্বরটা অনেক সফট হয়ে গেল, তখন সে বললো হ্যাঁ সে আমি বুঝেছি, কিন্তু তুমি এরকম কি করে আর কি বললে? তো বললে যে দেখুন আমি তো মানে আপনি আমার থেকে ডিসএগ্রি করতেই পারেন, হতে পারে যে আমি হয়তো কোথাও ভুল হচ্ছে, কিন্তু আমি যে রিসার্চ করেছি, শুধু আমি নয়, এটা আমি বলছি না, অন্য আরেকজন এই টপিকের উপরে রিসার্চ করেছে, আরও 2জন স্কলার, এবং তারা তাদের রিসার্চ পেপার আমি নিয়ে এসেছি এখানে প্রমাণ হিসেবে, আপনি চাইলে একবার দেখতে পারেন, হ্যাঁ হতে পারে ভুল। তখন লোকটা কি বললো যে দেখো আমি তো একদমই মনে করি না যে তারা এরকম অনেক বেশি মিউজিক প্রডিউস করছে সেই জন্য তারা মহান হয়ে গেছে, কিন্তু তারপরেও তুমি যখন বলছো তখন আমাকে তুমি রিসার্চটা পাঠিয়ে আমি চেক করে দেখবো, ঠিক আছে। তো তখন অ্যাডাম গ্র্যান্ট কী করলো? অ্যাডাম গ্র্যান্ট তখন এটা বলছে যে তার বইতে এটা লিখেছে এই স্টোরিটার কথা অ্যাডাম গ্র্যান্ট, এবং সে বলছে অ্যাডাম গ্র্যান্ট এটা বলছে যে আমি জানি না আমি ভালো একটা কনভারসেশন করতে পেরেছি কিনা, কিন্তু আমি ওই লোকটার মনটাকে ওপেন করতে পেরেছি। ওই যে লোকটা চাইলো না যে আমাকে রিসার্চটা দিও, অর্থাৎ তার মনটা মানে বন্ধ ছিল, সেটা খুলেছে আর কি। এবার কিছু বললে সে লোকটা নিতে পারবে, সে কথা বলার জন্য রেডি, কনভারসেশন করার জন্য রেডি। প্রথম পয়েন্টটাকে খণ্ডন করে দিচ্ছিল আগে, কিন্তু অ্যাডাম গ্র্যান্ট কী করলো? কনভারসেশন করার জন্য প্রথমে সে এটা বলতে শুরু করে দিন রিসার্চটা ঠিক বা ভালো, বা কেন আমি এত কষ্ট করে রিসার্চ করেছি, তুমি সেটা না জেনে তুমি এই বিষয়ে এক্সপার্ট নও, তুমি একটা কমেন্ট করে দিলে, এসব কিছু বলেনি অ্যাডাম গ্র্যান্ট। তার পরিবর্তে সে কী করলো? আপনি যেভাবে কথা বলছেন সেটা কি সঠিক, মানে আমাদেরকে এইভাবে কথা বলা উচিত, সে এটা নিয়ে কথা বলতে শুরু করে দিল, দিয়ে তার মনটাকে প্রথমে ওপেন করলো, তৈরি করলো, তারপর সে বলতে শুরু করলো যে কিভাবে আমরা এই জিনিসটাকে মানে কমিউনিকেট করতে পারি, তখন সে রিসার্চটা চাইলো। তো এটা ছিল হচ্ছে কি অ্যাডাম গ্র্যান্টের একটা কনভারসেশনকে মানে মাইন্ডকে ওপেন করার একটা উপায়। ওকে, তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, প্রথমে অন্যের মনটাকে তৈরি করতে হবে কথা বলার জন্য, তারপর আমরা যেন কথা বলি। আগে থেকে আমরা যে জিনিসটা বলতে চাইছি জোর করে তার মাথায় ঢোকানোর চেষ্টা করলে সেটা আমরা কমিউনিকেট করতে পারবো না। আমরা যত কিছুই জানি বা সে যত বেশি জানুক বা কম জানুক বা যেমনই পরিস্থিতি হোক না কেন সেটা। ওকে, এবার হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 6, অ্যাটাক অর রিট্রিট। অর্থাৎ আমরা যখনই কোনো কনভারসেশন ইনিশিয়েট করি, আমরা যখন কোনো কারোর সঙ্গে কথা বলি, তখন আমরা সবসময় দুটো মুডে কাজ করি। একটা হচ্ছে কি অন্যদেরকে আইদার অ্যাটাক করি অথবা আমরা রিট্রিট করি। ওকে, অ্যাটাক অথবা রিট্রিট, অর্থাৎ অন্যরা যে কথাটা বলছে আমরা সেটাকে অ্যাটাক করছি, ঠিক আছে, আমরা সেটাকে মানে খণ্ডন করার চেষ্টা করছি, অথবা আমরা রিট্রিট করে নিই। ওকে, কিন্তু কনভারসেশনকে একটা ওয়ার জোন বা একটা যুদ্ধক্ষেত্র মানে তর্ক বিতর্ক করতে হবে বা ডিবেট করতে হবে এইরকম হিসেবে না দেখে আমরা এটাকে একটা ড্যান্স হিসেবে দেখতে পারি।
অর্থাৎ দুজন মানুষ হয় না স্টেজে ড্যান্স করছে, তো কনভারসেশন একটা ড্যান্সের মতো, যেখানে দুজনে একই স্টেপস নিচ্ছে, অথবা একজন যখন স্টেপস নিচ্ছে আরেকজন দাঁড়িয়ে আছে, তারপর আরেকজন যখন স্টেপস নিচ্ছে তখন আরেকজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তারপর কিছু সময় হয়তো দুজনে একসঙ্গে স্টেপ নিচ্ছে, স্টেপ 1 স্টেপ 2 ইত্যাদি ইত্যাদি ড্যান্স করছে তারা দুজনে। তো যখন আমরা কনভারসেশনকে একটা ড্যান্স হিসেবে দেখব, তখন আমরা অ্যাটাক এবং রিট্রিট এটা থেকে আমরা মানে এরকম আমরা মুডে থাকবো না, বরঞ্চ আমরা কি এই ড্যান্সের মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবো। যখন অন্য কেউ জিনিস বলছে সেটাকে শোনা, বোঝা, হ্যাঁ, লিসেনিং করা, প্রথমে জিনিসটাকে দেখা, দেখতে শেখা, মনটাকে খুলে রাখা, ওপেন করা। এবং যখন আমরা কথা বলবো প্রথমে এটা দেখে নেবো যে তার মনটা ওপেন আছে কিনা, তার মনটা খুলে আছে কিনা, নাকি রাদার দেন সে অ্যাটাক এবং রিট্রিটের মুডে আসে। এবং যদি এইরকম পরিস্থিতি হয় যে যেখানে কনভারসেশনকে মানে আমরা মনটা ওপেন নেই অন্য মানুষের, অন্য পার্সনের, তো সেখানে কনভারসেশন ইনিশিয়েট করারই দরকার নেই। যেমন অ্যাডাম গ্র্যান্ট কী করেছিল তার সেই স্টোরির মধ্যে, সে যখন স্টেজে ছিল তখন কিন্তু সেই লোকটাকে বোঝাতে শুরু করে দেয়নি, বা সে কিন্তু প্রথমেই তার পয়েন্টসগুলোকে বলতে শুরু করে দেয়নি। যখন সে ব্যাক স্টেজে কথা বললো, সে প্রথমে তার মনটাকে খুললো, ওপেন করলো, তারপর সে তার রিসার্চের কথা বললো বা রিসার্চটা সে দেখানোর চেষ্টা করলো। ঠিক সেরকমই আমাদেরকে জানতে হবে মানে কখন যুদ্ধ করতে হবে কনভারসেশনের, কখন যুদ্ধ ছেড়ে চলে যেতে হবে, মানে কখন রিট্রিট। যদি দেখি অন্য মানুষের মনটা ওপেন নয়, উন্মুক্ত নয়, তাহলে দেখবে রিট্রিট, মানে কনভারসেশনটা এখানেই স্টপ করে দেওয়া দরকার। যদি রাগ হচ্ছে বা আর এই কিছু বোঝে না, মানে তর্ক বিতর্ক করার ইচ্ছা হচ্ছে, তাহলে সেখানে কনভারসেশনটা স্টপ করে দেওয়া ভালো। সেটা অন্য মানুষের রাগ হোক বা আমাদের রাগ হোক, ঠিক আছে, টপিকটাকে চেঞ্জ করে দাও, আর নাহলে কনভারসেশন করো না সেই বিষয়, সেই সময় তো অ্যাটলিস্ট একদমই না, পরে গিয়ে কথা বলো, রাগটা জারি হোক না কেন। কারণ যদি এটা যুদ্ধক্ষেত্রে চলে যায় তাহলে কি সেই তাহলে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে গালিগালাজ শুরু হয়ে যাবে, এবং দুজনের মধ্যে যে ভালো একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি মানে একটা খারাপ সম্পর্কতে পরিণত হতে হবে আর কি। ওকে, তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা কিভাবে এই যে কনভারসেশনটা একটা ওয়ার জোন, সেটাকে আমরা কনভার্ট করতে পারি একটা ড্যান্সিং মুডে, ঠিক আছে। একই সাথে যেন আমরা কনভারসেশনে একটা ড্যান্স করছি, এরকম আমরা কনভার্ট কী করে করতে পারি, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 7, এ কনভারসেশন অ্যাবাউট এ কনভারসেশন। অর্থাৎ আমরা কথা বলার টপিকটা থেকে সরে এসে আমরা কিভাবে কথা বলবো সেই বিষয়ে কথা বলা। অর্থাৎ আমরা এরকম করতে পারি যে যেমন ফর এক্সাম্পল অ্যাডাম গ্র্যান্ট যেটা করেছিল সেটা হচ্ছে কি, যে দেখুন আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমি কি বললে আপনি বিশ্বাস করবেন যে এই জিনিসটা সত্যি, মানে ওই লোকটাকে জিজ্ঞাসা করা, অন্য মানুষকে যাকে আমরা সেটা বলতে চাইছি তাকে এই কথাটাই তাকে জিজ্ঞাসা করা যে কি বললে আপনি এই রিসার্চটা, যে বিষয়ে অনেক সময় দিয়ে অনেক এক্সপার্ট হয়ে আমি অনেক প্রিপেয়ার করেছি, সেই বিষয়টাতে আমি আপনাকে বোঝাতে পারবো। অ্যাডাম গ্র্যান্ট যখন অফিসে যখন কথা বলছিল, কনভারসেশন করছিল, যেখানে সে তার রিসার্চ পেপারটা দেখানোর চেষ্টা করছিল কেন এমপ্লয়ীদেরকে বেশি টাকা দিলেই সে মানে এমপ্লয়ীদেরকে ধরে রাখা সম্ভব হবে, এমনটা নয়, আরও অন্যান্য অনেক ফ্যাক্টর আছে। তখন এখন যদি অ্যাডাম গ্র্যান্ট বলছে যে এখন যদি আমাকে সেম কনভারসেশন আবার করতে হয় তাহলে আমি আর তর্ক বিতর্ক করবো না, আমি কি করবো, আমি এটা বলবো যে আমি কি কথা বললে আপনি এটা বিশ্বাস করবেন, আপনিই বলুন, ঠিক আছে। অর্থাৎ কি মেন বিষয়ে কথা না বলে কনভারসেশনটা কীভাবে হওয়া উচিত সেটা নিয়ে, বা আমরা কি এইভাবে কথা বলা উচিত, মানে আমরা যদি একটু শান্ত বা পিসফুলি কথা বলি তাহলে আমরা মনে হয় ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে একে অপরকে। এই যে কনভারসেশন নিয়ে কনভারসেশন করা, সেটা হচ্ছে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমরা ওয়ার জোনটাকে একটা ড্যান্সিং বিটে কনভার্ট করতে পারি। এবং কনভারসেশনে যখন অ্যাঙ্গার চলে আসবে, যখনই একটা মানে একটা ইমোশন চলে আসবে, একটা ফ্র্যাকশন মানে একটা নেগেটিভ ইমোশন চলে আসবে, তখন সেটা কি একে অপরের মধ্যে মানে ইনফ্লুয়েন্স করতে শুরু করে দেয়। মানে একজন মানুষ যেহেতু রেগে আছে, তার সঙ্গে যদি একজন মানুষ কথা বলে তাহলে সেই কিছুক্ষণের মধ্যে সেও রেগে যাবে। কারণ আমাদের ইমোশন সেগুলো কি একটা ভাইরাসের মতো হয়, সাইকোলজিক্যাল ভাইরাস। যেমন কোভিড-19 ভাইরাস, কেউ হাঁচি কাশি তার মাধ্যমে কি ভাইরাসটা একজনের শরীর থেকে অন্য একজনের শরীরে চলে যেতে পারে এবং তারপর সে ডিজিজ হতে পারে, সেই জন্য আমরা মাস্ক পরতাম। ইমোশন হচ্ছে ঠিক এইরকমই একটা ভাইরাস, কিন্তু সাইকোলজিক্যাল। একজন মানুষ যে খুব অ্যাংরি, খুব রেগে আছে, তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন একবার দুবার, কিন্তু তারপরে যদি সে ঠিক না হয়, মানে তার অ্যাঙ্গারটাকে যদি সে কন্ট্রোল করতে না পারে আপনার সাহায্য নিয়ে, তাহলে কি আপনিও সেই মুহূর্তে অ্যাংরি হয়ে যাবেন। ওকে, অর্থাৎ কি ইমোশন আমাদের একে অপরকে ইনফ্লুয়েন্স করতে থাকে, একটা ইনফেকশনের মতো। তো কনভারসেশন যখন আমরা ইনিশিয়েট করছি তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা সেই কমন গ্রাউন্ডটাকে যেন তৈরি করি, যেন আমরা সেই কনভারসেশনের মধ্যে সেই মানে ইমোশনের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে একে অপরের সাথে আর্গুমেন্টের মধ্যে যেন না চলে যায়, সেই স্পাইরালের মধ্যে যেন না পৌঁছায়। তো এই যে একটা ক্যাপাসিটি, যেটা স্ট্রেংথ, যখন অন্য একজন মানুষ সে তর্ক করতে চাইছে, সে একটা কথা বলছে, কিন্তু সেই সময় আপনাকে নিজেকে শান্ত থাকা, অনেক পিসফুল থাকা, এটা কিন্তু
মানে একটা উইকনেস না, একটা দুর্বলতা না, এটা হচ্ছে একটা স্ট্রেংথ। সিনেমাতে দেখায় না যে যেমন মানে ভিলেন আর হিরো চুপচাপ শান্ত দাঁড়িয়ে আছে, আর ভিলেন এলো এসে ছুরি নিয়ে এরকম করছে, লাফাচ্ছে, তারপর গিয়ে বলছে মানে মেরে ফেলবো ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো তখন হিরো চুপচাপ পিসফুলি দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে কি হিরোর একটা স্ট্রেংথ, একটা সিম্বলিক জেস্চার। ঠিক সেরকমই যখন অন্য একজন মানুষ সে অনেক বেশি এটা কেন বলছি, ওটা এই করছি, সেই তর্ক বিতর্ক অনেক কিছু লাফালাফি করছে, তখন আপনি শান্ত থাকুন, পিসফুল থাকুন। এটা হচ্ছে কি আপনার স্ট্রেংথকে দেখায়। এবং যখন আপনি শান্ত এবং পিসফুল থাকা শিখে গেলেন, যে জিনিসটা অ্যাকচুয়ালি অনেক কঠিন প্র্যাকটিসের সময়, মানে অ্যাকচুয়াল সিচুয়েশনে যখন আপনি থাকবেন সেটা অনেক কঠিন, এবং সেই জন্য আপনার ব্রিদিং বা মেডিটেশন বা কোনো একটা ডিসিপ্লিন আপনার লাইফে থাকা দরকার, যেটার জন্য আপনি কনভারসেশনে সেই রকম সিচুয়েশনের মধ্যে আপনি পিসফুল থাকতে পারবেন। যদি কোনো ডিসিপ্লিন না থাকে তাহলে কিন্তু আপনি সেই সময় চাইলে থাকতে পারবেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তার জন্য মেডিটেশন টেকনিক হোক বা বুক রিডিং হোক বা কোনো আর্ট ফর্ম প্র্যাকটিস করা হোক, ঠিক আছে, সেটা আপনাকে প্র্যাকটিস আপনার লাইফে থাকতে হবে। তাহলে আপনি অন্য একজন মানুষ কনভারসেশনের সময় যখন সে রেগে যাবে বা সে যখন আর্গুমেন্ট করতে চাইছে, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, তখনও আপনি পিসফুল থাকতে পারবেন। এবং যখন আপনি পিসফুল থাকবেন, যখন সে দেখবে, তখন সেও আস্তে আস্তে পিসফুল হয়ে যাবে। তখন আপনি মাইন্ডটাকে কানেক্ট করতে পারবেন এবং আপনি কনভারসেশনটা একটা সঠিক পথে ইনিশিয়েট করতে পারবেন। আপনি সেই আইডিয়াসগুলোকে ট্রান্সফার করতে পারবেন অন্য মানুষদের সাথে। আমাদের পয়েন্ট নাম্বার 8 হচ্ছে কি ড্যান্সিং টু দ্য সেম বিট, অর্থাৎ একই তালে তালে বা একই ছন্দে নাচ করা। অর্থাৎ যখন কনভারসেশন ছিল যদি এটা ড্যান্সের মতো হয়, তাহলে একই ছন্দে যদি ড্যান্স না করি আমরা, তাহলে জিনিসটা ভেঙে চুরে যাবে, এটা যুদ্ধক্ষেত্রের মতো তৈরি হয়ে যাবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে কি, ফার্স্ট হচ্ছে কি লিসেন, প্রথমে হচ্ছে ভালো করে জিনিসটা শুনতে হবে। সেকেন্ড হচ্ছে কি এগ্রিমেন্ট, একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করা কথা বলার জন্য, অর্থাৎ কোনো একটা পয়েন্ট যেখানে দুজনেই এগ্রি করি, সেটা যেমনই হোক না কেন, যে কোনো পয়েন্টই হোক না কেন। থার্ড হচ্ছে কি এবার কনভারসেশন করা। কিন্তু আমরা প্রথমেই কি করি, একটা স্ট্র ম্যানের মতো, ঠিক আছে। স্ট্র ম্যান মানে যার কাছে একটা পিন থাকে, যে পিনটা নিয়ে অন্যদেরকে সবসময় মানে পিনিং করতে থাকে, মানে এখানে ওখানে পিনটা মানে দিয়ে স্ক্র্যাচ করতে থাকে এবং অন্যদেরকে ডিস্টার্ব করতে থাকে। সেরকম একজন একটা কথা বলে, তারপর আরেকজন একটা কাউন্টার আর্গুমেন্ট, তারপর আরেকজন একটা কাউন্টার আর্গুমেন্ট, আরেকজন একটা কাউন্টার আর্গুমেন্ট, এরকম, ঠিক আছে। অনেক সময় এমনও হয় যে একজন কথা বলছে, তারপর সে স্টপই করছে না কথা বলা বা অন্যদের রেসপন্সের জন্য, ঠিক আছে, সে অ্যাকচুয়ালি হারিয়ে গেছে কথা বলতে গিয়ে। ওকে, সেটা আইদার খুব ভালো সিচুয়েশনে হতে পারে অথবা একদম খুব ওর্স্ট সিচুয়েশনে হতে পারে। তো এই যে পিনিং করা মানে স্ট্র ম্যান, সেখান থেকে পাল্টে আমাদেরকে কি হতে হবে, একটা স্টিল ম্যানের মতো। স্টিল ম্যান মানে কি না, ওই স্টিল ম্যান মানে হচ্ছে কি যে অন্য মানুষের কনভারসেশনের মধ্যে সে যেটা বলছে তার মধ্যে সব থেকে বেস্ট পয়েন্ট, যেটা সব থেকে ভালো, সব থেকে সঠিক, সেইটাকে প্রথমে কনসিডার করে। স্ট্র ম্যান মানে হচ্ছে কি অন্যরা যা কিছু বললো, ধরো সেই দেখা গেলো 4টে বা 5টা বা 6টা সেন্টেন্স বললো, তার মধ্যে সব থেকে ওস্ট পয়েন্ট যেটা, সেটা সব থেকে বাজে বা খারাপ, সেটাকে আমরা কনসিডার করি বা সেখানে আমরা হচ্ছে আর্গুমেন্ট করতে শুরু করে দিই, সেখানে আমরা পিন করতে শুরু করে দিই, দিয়ে কনভারসেশনটাকে একটা আর্গুমেন্টের মধ্যে নিয়ে যায়। কিন্তু স্ট্র ম্যান যে, সে কি করে, সে যে হচ্ছে স্টিল ম্যান, ঠিক আছে, স্ট্র ম্যান হচ্ছে পিনিং করতে থাকে সব থেকে বাজে পয়েন্টটাকে নিয়ে, আর যে স্টিল ম্যান সে কি করে সব থেকে বেস্ট পয়েন্টটাকে খুঁজে বের করে অন্যদের মধ্যে। হয়তো সে 5টা সেন্টেন্স বলো, তার মধ্যে সব থেকে ভালো যে সেন্টেন্সটা বা সব থেকে যেটা সঠিক, সেটাকে সে প্রথমে কনসিডার করে সেটাকে এগ্রি করে সেই পয়েন্টটাতে, যে হ্যাঁ বুঝতে পারলাম এই পয়েন্টটা, বা সেই পয়েন্টটাকে আবার রিপিট করে, তারপর সেখান থেকে সে এবার কথা বলতে শুরু করে। অর্থাৎ মানে ইউ ক্যানট রান কারেন্টস উইদাউট কানেক্টিং দ্য ওয়্যার। অর্থাৎ ঘরে যদি আমাদের একটা লাইট জ্বালাতে হয় বা একটা বাল্ব জ্বালাতে হয়, তাহলে আমি ইলেকট্রিসিটি অন করে দিলেই বাল্বটা জ্বলবে না, প্রথমে একটা তার দিয়ে জিনিসটাকে কানেক্ট করতে হবে। যখন সেই তারটা দিয়ে কানেক্ট হলো ইলেকট্রিসিটি এবং সেই বাল্বের মধ্যে, তারপর আমি ইলেকট্রিসিটিটা রান করাতে পারবো সেই তারের মধ্যে দিয়ে, সেই ওয়্যারের মধ্যে দিয়ে, তখন সেই বাল্বটা জ্বলবে। ঠিক একই রকমভাবে যখন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলে, কনভারসেশন করে, তখন কি আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা তার কানেক্ট করতে হবে, তারপর সেই তারের মধ্যে দিয়ে আমরা আমাদের আইডিয়াস বা ফিলিংস বা থট সেগুলোকে আমরা নিয়ে যেতে পারবো। সেই তার কানেক্ট করাটা কি, সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট। কোনো একটা পয়েন্ট, সে যা কিছু বলছে, কোনো একটা বিষয় যেটা সব থেকে ভালো, যেটা সব থেকে সুন্দর, সেটাতে এগ্রি করা এবং সেটাকে মানে বলা যে বুঝতে পারলাম এই জিনিসটা, সেটাকে রিকগনাইজ করতে পারা, সেটার সাথে ইকুয়ালি ফিল করা। যখন সেই এগ্রিমেন্টটা তৈরি হলো, তারপরে হচ্ছে আমরা কনভারসেশনটা ইনিশিয়েট করতে পারবো। কিন্তু এরপরেও কি যদি এমন হয় যে অন্য মানুষটা সে যদি বলে যে, তাকে যদি মানে আপনি যদি এরকম বলেন যে হ্যাঁ আমি জিনিসটা বুঝতে পেরেছি, বা ফর এক্সাম্পল কি বললে আপনি এই জিনিসটা বিশ্বাস করবেন, বা কোন কথাটা বললে আপনি আমার এই রিসার্চটাকে একসেপ্ট করবেন, গ্রহণ করবেন, তারপরেও যদি সে বলে, বা আপনি হয়তো বললেন যে আমাদেরকে এইভাবে কথা বলা উচিত, আমাদের শান্তভাবে কথা বলা উচিত আমার মনে হয়, তারপরে এমন কোনো মানুষ নেই যে বলবে হ্যাঁ না শান্তভাবে কথা বলবো না, ঠিক আছে যা তুই যা পারিস তাই করে নি, ঠিক আছে, কেউ এরকম বলবে না, সবাই তখন সাথে সাথে শান্ত হয়ে যাবে। কিন্তু যদি এমন হয়
কোনো কারণে, তারপরেও সে শান্ত হচ্ছে না, তারপরেও সে মানে কথা বলার জন্য তৈরি হচ্ছে না, তার মনটা সে ওপেন করছে না, তাহলে সেখানে কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, ইউ ক্যান লাইক টেক এ হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যানট মেক এ হর্স থিঙ্ক। অর্থাৎ তুমি একটা ঘোড়াকে জলের কাছে নিয়ে যেতে পারো কিন্তু তাকে চিন্তা করাতে পারবে না। ওকে, একটা ঘোড়াকে তুমি জলের কাছে নিয়ে যেতে পারো, তাকে জল খাওয়াতে পারো না। ঠিক সেটাকে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে একটা ঘোড়াকে তুমি জলের কাছে নিয়ে যেতে পারো কিন্তু তাকে তুমি চিন্তা করতে পারবে না, যতই তুমি চেষ্টা করো, যতই তুমি এফোর্ট দাও না কেন। তো কিছু মানুষ এমন থাকবে যাদেরকে তুমি যতই স্পেস দাও, যতই যাদের সাথে ভালো করে কনভারসেশন ইনিশিয়েট করো না কেন, তারা তাদের মাইন্ডটাকে ওপেন করবে না কখনোই। তারা এমন একটা মানে কনফিউশনের মধ্যে আছে, তাদের মাইন্ডটা এমনই হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেটা বিভিন্ন কারণে হতে পারে, তার জন্য মেডিটেশন, তার জন্য জার্নালিং, বুক রিডিং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে তার মাইন্ডটাকে ঠিক হতে হবে, তারপর সে কনভারসেশন করতে পারবে, আদারওয়াইজ তার সব কনভারসেশনই আর কি ব্যর্থ হয়ে যাবে। তো যদি এমন সিচুয়েশন হয় কোনো মানুষের সাথে আমাদের, তাহলে সেখানে কনভারসেশন করাটাই মানে প্রয়োজন নেই, সেখানে জাস্ট সেটাকে এখানেই স্টপ করে দাও, সেটাকে এখানেই মানে চলে যেতে দাও, বা জিনিসটাকে এখানে ছেড়ে দাও। মানে সেখানে কনভারসেশন করে কোনো মানে যে জিনিসটা বা যে কারণের জন্য আমরা কনভারসেশন করতে চাইছি সেটা সার্থক হবে না, সেটা ব্যর্থ হবে। এরপর হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 9, যেখানে আমাদেরকে 3টে ফ্যাক্টস মনে রাখতে হবে যে জিনিসটা আমরা কনভারসেশনের সময় কখনো করব না। একটা জিনিস হচ্ছে কি, ইউর টো শুড নট কাম অন অ্যানাদার। অর্থাৎ মানে আমাদের ড্যান্স করার সময় হয় না যে একজনের আরেকজনের পায়ের উপরে পা পড়ে গেল বা গায়ের মধ্যে হাত লেগে গেল ড্যান্স স্টেপের সময়, এটা যেন না হয়। ঠিক একই রকমভাবে কনভারসেশন করার সময় মানে শুধু প্রথম এগ্রিমেন্ট করলে কনভারসেশনটা ভালো হবে এমনটা মানে নেই। তারপরে যখনই আমরা কনভারসেশন করব তখনই আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, এবং যেন আমরা অন্যের কথাকে যেন ক্রস করতে বা কাটতে না শুরু করে দিই বারবার করে। সেকেন্ড আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে কি, যে মানে অ্যাটাক ডিফেন্স স্পাইরাল। অর্থাৎ অন্যদেরকে আমরা অ্যাটাক করছি যে আর তুই এটা ভুল বলছিস, বা নিজেকে ডিফেন্স করা, না আমি এটা বলছি কারণ এই হয়েছিল বা এটা হয়েছিল। তো অ্যাটাক ডিফেন্স স্পাইরাল এই জিনিসটাকে স্টপ করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে সেকেন্ড। এবং থার্ড আর একটা জিনিস মনে রাখতে হবে, থার্ড যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউ শুড নট কাম টু স্ট্রং। অর্থাৎ আমাদের অন্যদের উপরে মানে আমাদের পার্সোনালিটিটা যেন অন্যদের উপরে অনেক বেশি স্ট্রং মানে হাভি না হয়ে পড়ে, অর্থাৎ অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, অনেক বেশি ইম্প্যাক্টফুল না হয়ে পড়ে আমাদের পার্সোনালিটি অন্যদের উপরে। যদি এমনটা হয় তাহলে সেই মানুষটা একটা প্রেশার ফিল করবে, যেন সে যেন রিল্যাক্স থাকতে পারে আর কি। ওকে, তো এই 3টে জিনিস যেন আমরা না করি। ইন কেস যদি আপনি রাইটার হন, ফিলোসফার হন বা পাবলিক স্পিকার হন, তখন আপনাকে ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে। তখন অ্যাকচুয়ালি আপনাকে মানে আপনার পার্সোনালিটি যেন অন্যদের উপর একটা ওয়েট ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার টাস্ক। কিন্তু ইন আদার সিচুয়েশন, নর্মাল পার্সোনাল লাইফে কখনো এই জিনিসটা ভালো নয়, মানে হেলদি জিনিস নয়। ওকে, এবং আজকে আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এটাই যে এই যে কনভারসেশন টেকনিক, এটা হচ্ছে কি একটা প্রোগ্রামিংয়ের মতো। অর্থাৎ আমাদের মাইন্ডটা একরকমভাবে কনভারসেশন করে করে অভ্যাস, তো এটাকে পাল্টাতে গেলে আমরা একদিন বা দুদিনে পাল্টাতে পারবো না। বিভিন্ন ভালো কনভারসেশন ইনিশিয়েট করা শিখতে হবে এবং মাইন্ডটাকে এইরকমভাবে কনভারসেশন করার জন্য প্রোগ্রাম করতে হবে, যেখানে আমরা প্রথমে লিসেনিং করছি, তারপরে আমরা অন্যদের সাথে এগ্রি করছি, তারপর আমরা কনভারসেশন করছি, এবং আমরা কি অন্যদের সাথে কথায় কথায় কাটছি না, বা আমরা অন্যদের সাথে মানে ক্রস করছি না, কথাগুলোকে কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছি না, বা আমরা তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না, বরঞ্চ আমরা এগ্রিমেন্টের থ্রুতে আমরা কনভারসেশন ইনিশিয়েট করছি, একটা ড্যান্সিং স্টেপ। ওকে, তো এটা যখন আমরা শিখে যাব, আমরা বারবার করে প্রোগ্রামিং, মানে এটা একদিন বা দুদিনে চেঞ্জ হবে না, আমরা মাইন্ডটাকে প্রোগ্রাম করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারি। এবং যখন এটা আমরা শিখে যাব, তখন আমরা অনেক সম্পর্ক, অনেক বন্ধুত্ব, অনেক কিছুকে রক্ষা করতে পারবো, অনেক কিছুকে বাঁচিয়ে রাখতে পারবো আমাদের জীবনে। শুধু তাই নয়, আমরা অন্যদের সাথে অনেক খারাপ কনভারসেশন যখন স্টার্ট হতে চলেছে, আমরা তার প্রথমেই বুঝতে পারবো যে এখানে মানে কনভারসেশনের কোনো কাজই হবে না, এটা কোনো হেলদি কনভারসেশন হতেই পারে না। ঠিক আছে, মানে এখানে টাইম, এনার্জি, কগনিশন ওয়েস্ট করাটা হচ্ছে মানে একদম ব্যর্থ হয়ে যাবে, মানে এখানে ওয়েস্ট করার কোনো মানে নেই আর কি। তো আপনি সেখান থেকে আগে থেকে আপনি স্টেপ নিতে পারবেন, সেখানে আপনি ফালতু আপনার সময় নষ্ট করবেন না। ঠিক আছে, যদি আপনি হয়তো কোনো একটা অফিসে একটা ইন্টারভিউ নিচ্ছেন কোনো একজন এমপ্লয়ির, তো আপনি কথা বললেই বুঝতে পারবেন যে একে মানে আরও একটা ইন্টারভিউর জন্য ডেকে টাইম নষ্ট করার কোনো মানে নেই। ঠিক আছে, বা আপনি হয়তো কোনো বন্ধুর সাথে একটা কথা শেয়ার করার চেষ্টা করছেন, আপনি বুঝতে পারলেন যে এই টাইপ অফ কথাগুলো এই বন্ধুটার সঙ্গে তো অ্যাটলিস্ট শেয়ার করা চলবে না, কারণ এখানে এই ধরনের জিনিস ইনিশিয়েট করাটা হেলদি নয়। ওকে, আপনি যখন আগে থেকে জিনিসটা বুঝতে পারবেন, তখন আপনি আপনার অনেক সময়কে রক্ষা করতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের 10টা পয়েন্ট, যেখানে আমরা তর্ক বিতর্ক থেকে কিভাবে আমরা একটা ভালো কনভারসেশন, একটা ভালো কথোপকথনে পৌঁছাতে পারি এবং একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি। কারণ কনভারসেশন হচ্ছে একটা ভালো সম্পর্কের মানে একটা ছবি আঁকতে গেলে অনেকগুলো লাইন থাকে না, ড্র করতে হয়, সেই সমস্ত লাইন আর কার্ভগুলো মিলে একটা ড্রয়িং তৈরি হয়। তেমন একটা কনভারসেশন মিলে একটা হচ্ছে মানে
রিলেশনশিপ বা একটা সম্পর্ক তৈরি হয়। ঠিক সেরকমই অনেকগুলো ছোট ছোট বিল্ডিং ব্লকস মিলে যেমন একটা বিল্ডিং তৈরি হয়, অনেকগুলো ছোট ছোট কনভারসেশন মিলেই হচ্ছে কি একটা সম্পর্ক তৈরি হয়। তো যদি আমরা কনভারসেশন না করতে পারি তাহলে মানে একটা ভালো সম্পর্ক তৈরি হবে না, একটা মানে কোনো ক্ষেত্রেই তৈরি হবে না, ব্যক্তিগত জীবনে, সোশ্যাল লাইফে, অফিসে, কোথাও না। ওকে, তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।